আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি মোহাম্মদ শামীম ইসলাম ফিরে এলাম শব্দে ইতিহাসের আরেকটি পর্ব নিয়ে। বন্ধুরা, আজ আমরা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা সেই বিতর্কিত বই আমার ফাঁসি চাই এর চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছি। এই বইটি শুধুমাত্র একটি গল্প নয়, এটি আমাদের স্বাধীনতা, আত্মত্যাগ এবং দেশের জন্য লড়াইয়ের গভীর ইতিহাসের প্রতিচ্ছবি। প্রতিটি পৃষ্ঠায় আমাদের জাতির অতীতের কষ্ট এবং সাহসের প্রতিধ্বনি শোনা যায়। যদি আগের কোনো পর্ব মিস করে থাকেন তবে ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক থেকে দেখে নিন, কারণ প্রতিটি পর্ব একে অপরের সাথে নিবিড়ভাবে সংযুক্ত। আমি নিশ্চিত এই সিরিজের প্রতিটি অংশ আপনাদের মন ছুঁয়ে যাবে। আপনাদের কাছে যদি এই গল্পগুলো গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ইতিহাস তুলে ধরার জন্য আপনাদের সমর্থন আমাদের জন্য অনুপ্রেরণা। বেল আইকনটি অন করে রাখুন যাতে নতুন পর্বের নোটিফিকেশন সাথে সাথেই পান। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব, আমার ফাঁসি চাই এর চতুর্থ অধ্যায়। এদের অধিকাংশেরই ধারণা সেনাবাহিনীর নতুন প্রধান মুক্তিযুদ্ধের ঘোষণাদানকারী মেজর জেনারেল জিয়াউর রহমান অভ্যুত্থান করেছেন। মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে সাধারণ মানুষের কাছে জেনারেল জিয়ার একটা পরিচিতি ছিল এবং গ্রহণযোগ্যতা ছিল। তাই অনেকেই মনে করেছে জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বেই সামরিক অভ্যুত্থান হয়েছে। অবশ্য কেউ কেউ বলল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ অভ্যুত্থান করেছেন। অভ্যুত্থানের নেতৃত্ব কে দিয়েছেন তা পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে যে 15ই আগস্টে অভ্যুত্থান করে শেখ মুজিবকে যারা হত্যা করেছে তারা এখন আর ক্ষমতায় নেই এবং তারা দেশ ত্যাগ করেছে। ইতিমধ্যে আরও কয়েকশো লোক সমাবেশে যোগ দিয়েছে। 700-800 লোক নিয়ে মৌন মিছিল শুরু হলো। মৌন মিছিল ধানমন্ডি 32 নং সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন অভিমুখে যাত্রা করল। পলাশীর মোড়ে পুলিশ প্রথম বাধা দিল। পুলিশ বলছে মিছিল নিষিদ্ধ, আপনারা মিছিল করবেন না। কে মিছিল নিষিদ্ধ করেছে জিজ্ঞেস করলে পুলিশ কোনো উত্তর দিতে পারেনি। পুলিশ বলেছে আপনারা একটু অপেক্ষা করুন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জেনে নেই। কিন্তু মিছিল থামল না, মিছিল চলতে থাকলো। পুলিশও নামকা ওয়াস্তে হালকা পাতলা বাধা দিতে লাগলো, কিন্তু প্রকৃত অর্থে পুলিশি বাধা বলতে যা বোঝায় তা পুলিশ মোটেও দেয়নি। পুলিশ অনেকটা কিংকর্ত ব্যবিমূঢ় ছিল। নিঃশব্দ মৌন মিছিল সায়েন্স ল্যাবরেটরির মোড় পার হয়ে কলাবাগানের দিকে যেতে থাকলে এদিকে পাহারায় থাকা সেনাবাহিনীর 10-12 জন সৈন্য মিছিলের দিকে এগিয়ে এলো। সৈন্যদের মিছিলের দিকে এগিয়ে আসতে দেখে বেশ কিছু মিছিলকারী মিছিল ত্যাগ করে আশেপাশে সরে পড়ল। সৈন্যরা মিছিলের দিকে এগিয়ে এলো ঠিকই, কিন্তু মিছিলে বাধাদান বা সমর্থন কোনো কিছুই করল না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। তবে সৈন্যদের তাকানোর ভঙ্গিটা বিরূপ ছিল। তারা বাঁকা চোখেই মিছিলটাকে দেখেছে এবং মনে হয়েছে দ্বিতীয় সামরিক অভ্যুত্থান ও সৈন্যদের করণীয় সম্পর্কে তারাও নিশ্চিত নন। মিছিল কলাবাগান অতিক্রম করার সমগ্র ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের মা এবং ছোট ভাই রাশেদ মোশাররফ, বর্তমানে শেখ হাসিনার ভূমি প্রতিমন্ত্রী, মিছিলে অংশ নিলে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থানের বিষয়ে বিস্তারিত জানা যায়। এখানেই জানা গেল নতুন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের অনুগত বাহিনী বন্দী করেছে এবং অনতিবিলম্বে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ মেজর জেনারেল পদোন্নতি নিয়ে সেনাবাহিনী প্রধান হচ্ছেন। মিছিল 32 নং ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের গেটে গিয়ে বিকেল 3টায় বিশ্ববিদ্যালয়ে জমায়েত ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়ে শেষ হয়। দুপুর 1টার দিকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভবনের সামনে থেকে যে যার স্থানে ফিরে যায়। মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে দুপুরের আহার শেষ করে পুরান ঢাকা থেকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রওনা হয়। বিকেল 3টার আগেই আমরা ডাকসু ভবনের সামনে উপস্থিত হয়ে দেখি প্রায় 1000 খানেক ছাত্র জনতা ইতিমধ্যেই সমাবেত হয়েছে।
আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়নি, কিন্তু বিক্ষিপ্তভাবে সবাই আলোচনা করছিল। এই আলাপ আলোচনার মূল বিষয় ছিল জেলখানায় জাতীয় 4 নেতা হত্যা। গতকাল 3 নভেম্বর শেখ মুজিবুরের হত্যাকারীরা জেলখানার অভ্যন্তরে বন্দী অবস্থায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের সফল নেতৃত্বদানকারী জনাব তাজউদ্দিন আহমেদ, প্রথম রাষ্ট্রপতি অস্থায়ী সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মনসুর আলী এবং শিল্পমন্ত্রী কামরুজ্জামানকে গুলি করে হত্যা করে এবং তারপর দেশত্যাগ করে। ডাকসুর সাবেক ভিপি, বর্তমানে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ইসমত কাদির গামা সংক্ষিপ্ত ও বিক্ষিপ্ত বক্তৃতার পর মিছিল শুরু হলো। জেলখানায় জাতীয় 4 নেতা ও হত্যার খবরে মিছিলের মানুষগুলো কেমন যেন বিমর্ষ হয়ে গেল। মিছিলটা পুরনো ঢাকার দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু মিছিলের গতি প্রকৃতিটা এমনই হলো যে এটা না হলো বিক্ষোভ মিছিল, না হলো মৌন মিছিল। মিছিলটা পুরাতন শহর দিয়ে নাজিমউদ্দিন রোডের সেন্ট্রাল জেলের সামনে দিয়ে সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহিরুল হক হলের মাঠে এসে শেষ হলো। এখানে মুজাহিদুল ইসলাম সেলিম আগামী 5 নভেম্বর শোকসভার কর্মসূচি ঘোষণা করে পাড়া মহল্লায় মিছিল ও পথসভা করার নির্দেশ দিলেন। এর আগে বিকেল 3টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ পশ্চিম কোণে 3 নেতার মাজারের সামনে জাতীয় 4 নেতাকে দাফন দেওয়ার জন্য কবর খোঁড়া হলো, কিন্তু শেষ পর্যন্ত পুলিশের বাধার জন্য জাতীয় 4 নেতাকে এখানে কবর দেওয়া গেল না। আমরা 10-11 জন মিছিল করতে করতে পুরাতন শহরে আমাদের মহল্লায় ফিরে এলাম। তখন রাত 8টা হবে। মহল্লায় এসে পরিচিত মাইকের দোকান থেকে মাইক এবং গ্যারেজ থেকে রিক্সা নিয়ে মাইক বেঁধে মিছিল এবং পথসভা করতে লাগলাম। পথসভা ও মিছিলে জাতীয় 4 নেতা হত্যার প্রতিবাদে আগামীকাল শোকসভার ঘোষণা দিতে থাকলাম। পথসভা এবং মিছিলে জনতা তো অংশগ্রহণ করলই না, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশগ্রহণ করল না। আমরা 10-11 জন ছাত্র নেতা কর্মী সারাটা পুরাতন শহরের যতটা এলাকা সম্ভব মিছিল আর পথসভা করতে থাকলাম। রাত 11টার দিকে শ্যামবাজার এলাকায় মিছিল নিয়ে এলে সূত্রাপুর থানার পুলিশ রাস্তার দুদিকে থেকে ঘেরাও করে আমাদের বেধম লাঠিপেটা করে, রিক্সা এবং মাইক ছিনিয়ে নিয়ে যায়। পুলিশের এই হামলায় গুরুতর আহত হয় ছাত্র ইউনিয়ন নেতা, বর্তমান সরকারি আমলা খন্দকার শওকত হোসেন জুলিয়াস এবং কবি নজরুল সহকারী কলেজের তুখোর ছাত্র নেতা, সৎ ও প্রতিবাদী ব্যক্তিত্ব, বিএনপি সরকার কর্তৃক মনোনীত ৭৯ নং ওয়ার্ড চেয়ারম্যান, বর্তমান জাতীয়তাবাদী দল ৭৯ নং ওয়ার্ড সভাপতি জননেতা মোহাম্মদ ফরিদ উদ্দিন। আমরা সবাই পালিয়ে গেলাম। রাতে কেউই বাসায় থাকলাম না, কিন্তু রিক্সাওয়ালা, রিক্সার মালিক, মাইকওয়ালা এরা সবাই আমার বাসায় এসে রিক্সা আর মাইক দাবি করে বসে রইল। পরদিন সকালে টাকা পয়সা দিয়ে থানায় লোক পাঠানো হলো রিক্সা আর মাইক ছাড়ানোর জন্য, কিন্তু থানা পুলিশ কিছুতেই মাইক আর রিক্সা ছাড়ল না। 3 নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সংগঠিত দ্বিতীয় সামরিক অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা দেশ থেকে পালিয়ে গেলেও যার নেতৃত্বে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো এবং যিনি সংবিধান বহির্ভূতভাবে অবৈধ পন্থায় দেশের রাষ্ট্রপতি হয়ে বসলেন, সেই খন্দকার মোস্তাক আহমেদ ঠিকই রাষ্ট্রপতি পদে বহাল থাকলেন। 15ই আগস্ট সকালে বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সংবিধান বহির্ভূত পন্থায় সম্পূর্ণ অবৈধভাবে রাষ্ট্রপতি হয়ে বসা খন্দকার মোস্তাক আহমেদকে রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সুপ্রিম কোর্টের তৎকালীন অস্থায়ী প্রধান বিচারপতি এবি মাহমুদ হোসেন।
সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত খন্দকার মোস্তাক আহমেদের কাছ থেকে 5 নভেম্বর 1975-এ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ পদোন্নতি নিয়ে মেজর জেনারেল হন এবং সেই সাথে মুক্তিযুদ্ধের ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধানের পদ থেকে সরিয়ে দিয়ে নিজেই সেনাবাহিনী প্রধান পদে অধিষ্ঠিত হন। বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধান খালেদ মোশাররফকে মেজর জেনারেল ও সেনাবাহিনী প্রধানের ব্যাজ পরিয়ে দিচ্ছেন এই ছবি পত্রিকায় প্রকাশিত হয়। 5 নভেম্বর বিশ্ববিদ্যালয় এলাকায় সপাঁচেক ছাত্র জনতা সমবেত হলেও নেতৃত্বের অভাবে এবং জাসদ ছাত্রলীগের দাপটের কারণে 4 নভেম্বর ঘোষিত 5 নভেম্বরের শোকসভা অনুষ্ঠিত হয়নি। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অস্পষ্টতা এবং আতঙ্ক নিয়ে বিক্ষিপ্ত কথাবার্তা আর মিছিলের চেষ্টার মধ্য দিয়ে 5 নভেম্বরের দিন শেষ হয়ে গেলে সন্ধ্যায় আমরা পুরাতন ঢাকায় ফিরে আসি এবং সরকারি কবি নজরুল কলেজের শহীদ শামসুল আলম ছাত্রাবাসের ছাত্রদের নিয়ে ছাত্রসভা করি। পরদিন 6 নভেম্বর সকালে পুরাতন ঢাকা থেকে যথারীতি আমরা 10-11 জন মিছিল নিয়ে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেত হলে খন্দকার মোস্তাক আহমেদকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবু শাহাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতি করা, আওয়ামী লীগের পার্লামেন্ট ভেঙে দেওয়া, সামরিক আইন জারি করা এবং সেনাবাহিনী প্রধান হিসাবে মেজর জেনারেল খালেদ মোশাররফের প্রধান সামরিক আইন প্রশাসন হওয়া সহ ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত শোনা যায় এবং এই দিনেও আমাদের মিছিল ও আলোচনার কোনো আনুষ্ঠানিকতা ছিল না। সবাই ছিল বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন। সন্ধ্যা নাগাদ আমরা পুরাতন শহরে ফিরে আসি। নেতৃত্বের কোথাও কেউ নেই, সব কেমন যেন শূন্য ও ফাঁকা। দেশে আরও সাংঘাতিক ধরনের কি যেন হতে যাচ্ছে তা অনুভব করা যায়, উপলব্ধি করা যায়, কিছু পরিষ্কার বোঝা যায় না। আওয়ামী বাকশালী নেতারা সব কে যে কী করছে বা কোথায় পালিয়ে গেছে তাও বোঝা যায় না। ছাত্রনেতাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাগ্নে শেখ শহীদ অনেকটা পাতানো গৃহবন্দী বলেই মনে হচ্ছে। কিসমত কাদির গামার ততটা বুদ্ধিশুদ্ধি নেই, তবে কিছু করার চেষ্টায় আছেন। রবিউল আলম চৌধুরী বর্তমানে আমলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস মোত্তাদির চৌধুরী আছেন, সবসময়ই আছেন। বলতে গেলে সেই এখন সবচাইতে বড় নেতা। ডাকসুর সাবেক ভিপি ছাত্র ইউনিয়ন নেতা মুজাহিদুল ইসলাম সেলিম হলেন কিছু একটা করার চেষ্টাকারীদের মূল নেতা। ছাত্রনেতা সৈয়দ নূর কাদের সিদ্দিকীর সাথে যোগ দিয়েছেন। আগামীকাল যথারীতি বিশ্ববিদ্যালয়ে যাওয়া ছাড়া আমাদের কোনো কর্মসূচি নেই। রাত যখন গভীর হলো 1:30-2টা বাজে, ঘড়ির সময় অনুযায়ী 7 নভেম্বর গভীর রাতে হঠাৎ গুলির আওয়াজ শোনা যেতে লাগলো। রাত যতই বাড়তে লাগলো গুলির আওয়াজও ততই বাড়তে লাগলো। গুলির আওয়াজে মনে হতে লাগলো এ যেন 25শে মার্চ 1971-এর মতোই এক কালো রাত। 25শে মার্চ 1971-এ পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালিকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। কিন্তু আজকের গুলি কারা করছে, কেন করছে, কার বিরুদ্ধে করছে, কিছুই বোঝা যাচ্ছে না। 7 নভেম্বর ভোর না হতেই দেখা গেল সেনাবাহিনীর সিপাহীরা জওয়ান আকাশপানে গুলি করতে করতে রাস্তা দিয়ে পায়ে হেঁটে গাড়িতে চড়ে যে যেভাবে খুশি ঘুরে বেড়াচ্ছে। আর এই সেনা সিপাহীদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে জনগণের একটা অংশ যোগ দিয়েছে। সিপাহী জনতা রাজপথে মিছিল করছে আর আকাশের দিকে গুলি ছুড়ছে, স্লোগান দিচ্ছে। সিপাহী জনতার এই মিছিল থেকে নানা ধরনের স্লোগান দিতে শোনা যায়। কোন মিছিল থেকে স্লোগান আসলো মোস্তাক জিয়া জিন্দাবাদ, মুসলিম বাংলা জিন্দাবাদ। কোন মিছিল থেকে স্লোগান আসলো কর্নেল তাহের জিন্দাবাদ, তাহের জিয়া ভাই ভাই, গণবাহিনী জিন্দাবাদ, সিপাহী জনতা ভাই ভাই ইত্যাদি নানা ধরনের স্লোগান দিতে শোনা গেল সিপাহী জনতার মিছিল থেকে।
এই সিপাহী জনতার সামনে কোনো সুস্পষ্ট লক্ষ্য বা পরিষ্কার কোনো ধারণা যে ছিল না তা বোঝা যাচ্ছিল, এবং এই সিপাহী জনতার বিদ্রোহে কোনো একক নেতৃত্ব বা নিয়ন্ত্রণ যে ছিল না তাও বোঝা যাচ্ছিল। তবে এই সিপাহী জনতার বিদ্রোহ যে আওয়ামী বাকশালী এবং শেখ মুজিবের অনুসারীদের বিরুদ্ধে তা নিশ্চিত ছিল। ওই মিছিলকারী সিপাহী জনতা আওয়ামী বাকশালী বা শেখ মুজিবের অনুসারীদের দেখামাত্র যে মেরে ফেলত তাতে কোনো সন্দেহ ছিল না। ভারতে পলায়ন। 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব ছিল শেখ মুজিবুর রহমান আওয়ামী বাকশালী ও ভারতের বিরুদ্ধে বিদ্রোহ। সাধারণ সিপাহী জনতা এই বিপ্লবে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নেতা মনে করেছে। ৭৫ সালের আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর আওয়ামী বাকশালীরা বা শেখ মুজিবের অনুসারীরা কে যে কোথায় লাপাত্তা হয়ে গেল তার কোনো হদিশ পাওয়া গেল না। অবশ্য শেখ মুজিবের সহপাঠী বা আওয়ামী বাকশালী নেতাদের একটা বিরাট অংশ মুজিব হত্যাকারীদের সাথে হাত মেলালো এবং হত্যাকারীদের নেতা খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে সরকার গঠন করল। আর আমরা গুটি কয়েক ছাত্র নেতাকর্মী রাজনৈতিক তৎপরতা চালাবার বা মুজিব হত্যার প্রতিবাদ করার চেষ্টা করছিলাম। তারা ৭৫-এর ৭ নভেম্বরের বিক্ষুব্ধ সিপাহী জনতার বিদ্রোহ দেখে ভয়ে পালিয়ে ভারত চলে গেলাম। যুদ্ধে পরাজয়। ১৯৭৭ সালের নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হলে মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হন। ইন্দিরা গান্ধীর পরাজয় এবং মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হওয়ায় আমরা শঙ্কিত হই। এমনিতেই সারা বিশ্বের আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি আমাদের সম্পূর্ণ বিপক্ষে। একমাত্র ইন্দিরা গান্ধী ছাড়া গোটা ভারতের রাজনীতিও ছিল আমাদের বিপক্ষে। আমাদের একমাত্র সমর্থক ও সাহায্যকারী শ্রীমতী ইন্দিরা গান্ধী এখন ক্ষমতাচ্যুত। সামনের দিন আমাদের ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই প্রথমে আমাদের সকল সাহায্য বন্ধ করে দিলেন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান এবং ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই উভয় ছিলেন আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন লবির লোক। ফলে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরামর্শে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে আক্রমণ করে আমাদের পরাস্ত করার চুক্তিবদ্ধ হয়। সীমান্ত অঞ্চলে আমাদের দখলে থাকা মুক্তাঞ্চল এবং আমাদের ঘাঁটিগুলোতে বরাবর ভারত ব্যাপক সৈন্য সমাবেশ করে। অপরদিকে বাংলাদেশেও অনুরূপভাবে ব্যাপক সৈন্য সমাবেশ করে। আমরা সামনে বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর এবং পেছনে ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফের দ্বারা সাঁড়াশি কায়দায় চতুর্দিক দিয়ে ঘেরাও হয়ে পড়ি। আমাদেরকে বাংলাদেশ ও ভারতের সৈন্যরা চতুর্দিক থেকে ঘেরাও করার ফলে আমরা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি বিচ্ছিন্ন হয়ে পড়ি হেডকোয়ার্টার্স থেকেও। আমাদের এক ঘাঁটি থেকে আরেক ঘাঁটির যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আমাদের সর্বাধিনায়ক সিদ্দিকীর সাথেও সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমরা এক ঘাঁটির সাথীরা অন্য ঘাঁটির সাথীরা কি করছে, কি অবস্থায় আছে কিছুই বুঝতে পারছি না। শুধু বাংলাদেশের আর ভারতীয় আর্মিদের মাইকের আওয়াজ। একদিকে বাংলাদেশের সেনাবাহিনী মাইকে বলছে ৪৮ ঘন্টার মধ্যে আত্মসমর্পণ করো, নইলে আক্রমণ করা হবে। অন্যদিকে পেছনের দিক থেকে ভারতীয় সেনাবাহিনী মাইকে বলছে ৪৮ ঘন্টা কা আন্দার হাতিয়ার ডাল দো। আমার ঘাঁটি ছিল ময়মনসিংহ জেলার দুর্গাপুর থানার ভবানীপুর। আমার ঘাঁটির সামনে ছিল বেশ বড় সোমেশ্বর নদী। নদীর অপর পারে ছিল জেনারেল মাহমুদুল হাসান, মেজর সামাদ, মেজর মঈনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং পেছনে ছিল ভারতীয় সেনাবাহিনী। আমরা উভয় দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত যুদ্ধ করতে প্রস্তুত। আমাদের অস্ত্রের ভাণ্ডার মোটামুটি খারাপ না, যদিও গোলাগুলির পরিমাণ কম। পেছনে থেকে ভারতীয় বাহিনী আমাদের সহজে কাবু করতে পারলেও সামনে নদী থাকায় কৌশলগত কারণেই বাংলাদেশ বাহিনী আমাদের সহজে কাবু করতে পারবে না।
আমার ধারণা ছিল ভারতীয় সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলেও অ্যাডভান্স হয়ে আমাদের ঘাঁটি দখল করতে আসবে না। ভারতীয় বাহিনী তাদের অবস্থান থেকে প্রচণ্ড আক্রমণ করে আমাদের ঘায়েল করতে চাইবে, কিন্তু অ্যাডভান্স করে আমাদের ঘাঁটি দখল করার রিস্ক বা ঝুঁকি নেবে না। আর আমাদের ঘাঁটির সামনে নদী থাকায় কৌশলগত কারণে আমরা অনেক সুবিধা ও সুদৃঢ় অবস্থানে আছি। বাংলাদেশ বাহিনীর পক্ষে নদী অতিক্রম করে আমাদের ঘাঁটি দখল করা এক দুরূহ ব্যাপার। এই অবস্থায় কেবলমাত্র বিমান হামলা ছাড়া আমাদের পরাস্ত করা কঠিন। আমরা সম্ভাব্য বিমান হামলা মোকাবেলা করার জন্য আগে থেকেই মাটি কেটে শালবনের বিশাল বিশাল শালগাছ দিয়ে তার উপর সোমেশ্বর নদীর পাথর, বালি আর মাটি দিয়ে দুর্বোধ্য মজবুত বিশালাকার বাংকার ও ট্রেঞ্চ তৈরি করেছি। আমরা মাটির উপর না উঠে মাটির নিচ দিয়ে বাংকার ও ট্রেঞ্চের ভিতর দিয়ে অনায়াসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি এবং যুদ্ধ করতে পারি। আমাদের আত্মসমর্পণের জন্য বেঁধে দেওয়া 48 ঘন্টা সময় অতিক্রম হওয়ার পর জেনারেল মাহমুদুল হাসান নিজে নেতৃত্ব দিয়ে আমাদের ঘাঁটির ওপর 12 ঘণ্টাব্যাপী মর্টার শেল প্রায় শতাধিক শেল নিক্ষেপ করে। সেই সময়ে পেছন দিক থেকে ভারতীয় বাহিনীও আমাদের উপর অবিরাম গোলা ও গুলি নিক্ষেপ করে। ভারতীয় বাহিনীর গোলাগুলি ও বাংলাদেশ বাহিনীর মর্টার সেলিং চলাকালে আমরা বাংকার ও ট্রেঞ্চে বসে বাংলাদেশ বাহিনীর দিকে সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টি রাখা ছাড়া এক রাউন্ডও গুলিও করিনি। তখন ভোর হয়নি, অন্ধকার কাটেনি। আবছা অন্ধকারে হঠাৎ দেখা গেল 20-30টা নৌকা বোঝাই হয়ে জেনারেল মাহমুদুল হাসানের বাহিনী নদী অতিক্রম করছে। সঙ্গে সঙ্গে আমরা আক্রমণ করলে তারাও মরিয়া হয়ে পাল্টা আক্রমণ করে। তাদের সমর্থনে সেনাবাহিনীর একটি দল কভারেজ অ্যাটাক করে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রচণ্ড যুদ্ধ বেঁধে যায়। ঘণ্টা 3 তীব্র সংঘর্ষের পর জেনারেল মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী প্রচণ্ড মার খেয়ে পিছু হটে যায়। এভাবে সপ্তাহখানেক জেনারেল মাহমুদুল হাসানের আক্রমণ প্রতিহত করতেই আমাদের গোলাবারুদ ফুরিয়ে যায়। আমাদের অস্ত্রের যে মজুত আছে তা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর আক্রমণ বছরের পর বছর প্রতিহত করা যাবে, কিন্তু গোলাবারুদের ভাণ্ডার প্রায় ফুরিয়ে এসেছে। তার চাইতেও মারাত্মক আকার ধারণ করেছে খাদ্য সংকট। 3 দিন থেকে আমাদের কাছে কোনো খাদ্য নেই। ক্যাম্পে 3-4টি গরু জবাই করে পুড়িয়ে পুড়িয়ে আমরা খেয়েছি, আজ তাও নেই। আমরা 71-এর মুক্তিযোদ্ধা শুধু অস্ত্রের সংকটে পড়েছি, কিন্তু খাদ্য সংকটে কখনো পড়িনি। গোটা বাঙালি জাতি আমাদের খাদ্য সরবরাহ করেছে। প্রয়োজনে বাঙালি নিজে না খেয়ে মুক্তিযোদ্ধাদের খাইয়েছে। কোনো মুক্তিযোদ্ধাই খাদ্য কষ্ট করেনি। এদেশের মানুষ আগে মুক্তিযোদ্ধার খাওয়া জুগিয়েছে, তারপর নিজের খাওয়া জুগিয়েছে। 71-এর যুদ্ধে আমি খাদ্য সংকটেও পড়িনি এবং যুদ্ধে অস্ত্র ও গোলাবারুদের মতো খাদ্য যে একটা বিরাট ভাইটাল ফ্যাক্টর তাও বুঝিনি। এখন অস্ত্র আছে, কিন্তু গোলাবারুদের সংকটে পড়েছি। তার চাইতেও বেশি সংকটে পড়েছি খাদ্যের। আমাদের অস্ত্রপতি 5-7 রাউন্ড গুলি ও গোলা রয়েছে মাত্র, যা 5-10 মিনিটও টিকবে না। আমার মনে এখনও আশা শেষ মুহূর্তে ভারত হয়তো সদয় হতে পারে, আবার সর্বাধিনায়ক কাদের সিদ্দিকীর সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। আমাদের কয়েকজন বন্ধু পালিয়ে যেতে গিয়ে ভারতীয় বাহিনী ও বাংলাদেশ বাহিনীর হাতে ধরা পড়ে। মাইকে আমাদের নাম ধরে ডাকতে লাগলো আর বলতে লাগলো, কোনো অসুবিধা নেই, সবাই চলে আসেন, ইত্যাদি ইত্যাদি। 2 দিন কোনো পক্ষেরই কোনো যুদ্ধ নেই, গোলাগুলি নেই, চতুর্দিকে নীরব। আমাদের কেউ বাংকারে, কেউ ওপরে, কেউ বসে, কেউ দাঁড়িয়ে। আমাদের কোনো খাদ্য নেই, অস্ত্র আছে কিন্তু নেই যুদ্ধ করার গুলি। সর্বোপরি নেই যুদ্ধ করার মতো বিন্দুমাত্র মানসিক শক্তি। আমি একটি ছোট কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি জেনারেল মাহমুদুল হাসান তার বিরাট সৈন্যবাহিনী নিয়ে নৌকা করে আমাদের তীরে এসে নামলো।
পাশে থাকা আমার অস্ত্রটা একবার তাকিয়ে দেখলাম। হয়তো মনের ভুলেই দেখলাম, কিন্তু হাতে তুলে নিলাম না। জেনারেল মাহমুদুল হাসান তার বাহিনীকে নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে মেজর মঈন, মেজর সামাদ সহ কয়েকজন অফিসার সঙ্গে নিয়ে ধীরে ধীরে আমাদের ঘাঁটিতে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে অত্যন্ত মোলায়েম এবং ভদ্রকণ্ঠে আমাকে বললেন, দিন আপনার অস্ত্রটা আমার হাতে দিন। আমি শেষবারের মতো আমার অস্ত্রটা দেখলাম, তারপর আলতো হাতে জেনারেল হাসানের হাতে তুলে দিতে দিতে মনে মনে বললাম, বিদায় হে বন্ধু, বিদায়। এরপর জেনারেল হাসান বললেন, চলেন আপনাদের ঘাঁটিটা একটু ঘুরে দেখি। তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন। আমাদের সাথীরা যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল, কারো অস্ত্র হাতে, কারো অস্ত্র মাটিতে। মেজর মঈনকে অস্ত্রগুলো কালেকশন করতে বলে আমাদের সবাইকে এক জায়গায় দাঁড় করালেন। এরপর নিয়ে গেলেন দুর্গাপুরে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে। সেখানে নিয়ে জেনারেল মাহমুদুল হাসান আমাদের উদ্দেশ্যে বললেন, আপনাদের চিন্তার বা ঘাবড়াবার কোনো কারণ নেই। আমার সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথা দিয়েছেন আপনাদের সকলকেই ছেড়ে দেয়া হবে। শুধুমাত্র ৭৫-এর ১৫ই আগস্টের আগে যদি কারো বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির আওতায় মামলা থেকে থাকে তাহলে তাকে বিচারের জন্য সমর্পণ করা হবে। দুর্গাপুরে কয়েকদিন রাখার পর আমাদের নিয়ে যাওয়া হয় নুরউদ্দিন কনসেন্ট্রেশন ক্যাম্পে। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হলো ময়মনসিংহ প্রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুলের কনসেন্ট্রেশন ক্যাম্পে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করছি আমার ফাঁসি চাই এর এই অংশটিও আপনাদের হৃদয় স্পর্শ করেছে এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে নতুন কিছু শিখতে পেরেছেন। আমাদের স্বাধীনতার সংগ্রাম এবং সেই সব বীরদের আত্মত্যাগের কথা স্মরণ রাখা আমাদের দায়িত্ব। বন্ধুরা, যদি এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা চাই এই গৌরবময় ইতিহাস সবার কাছে পৌঁছাক, আর আপনার সাবস্ক্রিপশন আমাদের সেই যাত্রাকে আরও গতিশীল করবে। আগের কোনো পর্ব মিস করে থাকলে ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক থেকে দেখে নিন। বেল আইকনটি অন করে রাখুন যাতে নতুন ভিডিও আসলে আপনি নোটিফিকেশন পেতে পারেন। আপনাদের সমর্থন আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। শব্দে ইতিহাসের সাথে থাকার জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই আমরা পরবর্তী পর্ব নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।